আমার গলার অবস্থা খুব একটা ভালো না। কাশি, সর্দি সবকিছু মিলে একটু গলাকে রেস্ট দেওয়ার প্রয়োজন। তারপরও যেহেতু প্রত্যেকদিনই এত খেলা, কিছু না কিছু তো আসলে হচ্ছে ঘটনা। গতকাল বাংলাদেশ বেতারের হয়ে আমি ধারাভাষ্যে ছিলাম। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ১ম ওডিআই এর ম্যাচটা শুরু হয়েছিল 7:30টায়, শেষ হতে 4টা বেজে গেল এবং আল্টিমেটলি ওই 4টায় চোখে ঘুম নিয়ে এবং অনেক টায়ার্ডনেস নিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন আসলে মনটা ভালো রাখতে পারছিলাম না। কারণ বাংলাদেশ মনে হচ্ছিল একটা শক্ত অবস্থায় আছে, সেখান থেকে কিন্তু তারা ম্যাচটা বের করতে পারেনি আল্টিমেটলি। প্রথম ওয়ানডেটায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে গেল এবং 1-0 পিছিয়ে গেল। তো বাংলাদেশের এই ম্যাচটার আগের প্রেক্ষাপটটা যদি বলি, টেস্ট সিরিজটায় বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে ড্র করেছিল এবং খুব চমৎকার একটা অবস্থায় থেকে ওয়ানডে সিরিজটা শুরু হয়েছিল এবং এই দলটায় জয়েন করেছিলেন মাত্রই গ্লোবাল সুপার লিগ জেতা বেশ কিছু খেলোয়াড়, যাদের মধ্যে আসিফ হোসেন ধ্রুব ছিলেন, সৌম্য সরকার ছিলেন যিনি জিএসএল 2024 এর হাইয়েস্ট রান গেটার ছিলেন। তো তাদেরকে নিয়ে আলাদা একটা আশা উচ্ছ্বাসা ছিল, ভালো করবেন তারা সেরকম একটা আশা ছিল। তবে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার্স দলের সঙ্গে ছিলেন না, সেটাও কিন্তু আগে থেকে একটা শঙ্কাই ছিল বাংলাদেশের জন্য। মুশফিকুর রহিম, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, তাদের মতো খেলোয়াড়রা কিন্তু এই ওডিআই স্কোয়াডটায় নেই ওয়েস্ট ইন্ডিজ সফরে। তো যাই হোক, প্রথম ম্যাচটা শুরু হয়, বাংলাদেশ টসে জিতে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সকালের ম্যাচ ছিল, আগে ব্যাট করার সিদ্ধান্ত যে ভালো হতে পারে সেটার একটা সামর্থ্যের প্রমাণ দিচ্ছিলেন অন্তত ওপেনাররা। সৌম্য সরকার এবং তানজিদ তামিম খুব ভালো একটা স্টার্ট পেয়েছেন এবং বাংলাদেশ পুরো ইনিংসটা যেভাবে কনস্ট্রাক্ট করেছে, একটা ভালো স্টার্টের পর মাঝখানের ওভারগুলোতে রান কিছুটা কমে যাওয়ার পরও শেষ দিকে এসে কিছু ভালো শট বাংলাদেশ খেলেছে। জাকির আলী অনেক একটা ভালো মোমেন্টাম বিল্ড আপ করছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ছিলেন 50 রানে। মেহেদী হাসান মিরাজ দলীয় সর্বোচ্চ রানটা করেছেন এবং 74 রান তার ব্যাট থেকে এসেছিল এবং সেই সাথে তানজিদ তামিম যিনি ওপেন করছিলেন 60 বল থেকে 60 রান করে তিনি আউট হয়েছিলেন। সুতরাং 3টা 50, একটা নিয়ার 50 এবং ছোটখাটো আরো কিছু কন্ট্রিবিউশন যদি বলি, সৌম্য সরকারের 19, আসিফ ধ্রুবর 28, সবকিছু মিলিয়ে বাংলাদেশ 294 রান করতে সক্ষম হয়। একটা পর্যায়ে আসলে মনে হচ্ছিল শেষ 3 ওভারের খেলা যখন বাকি, তখনও আসলে বাংলাদেশ যদি 10 করে, 15 করে, 12 করে রান নিতে পারতো, সেই ক্ষেত্রে 310, 15 বা 320ও হতে পারতো স্কোরটা। তো আমার কাছে মনে হচ্ছিল পার্সোনালি 20টা রান কম হয়ে গেছে। বাংলাদেশ 295 টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে এবং শুরুতেই বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করছিলেন। তানজিম সাকিব থেকে শুরু করে, নাহিদ রানা থেকে শুরু করে, তাসকিন আহমেদ, তারা কিন্তু রানের ধারাটা আটকে রাখছিলেন। প্লাস যারা ওপেনার ছিলেন, এভিন লুইস, তাদের সঙ্গে ব্যাট করছিলেন ব্র্যান্ডন কিং, তাদেরকে কিন্তু তেমন একটা থিতো হওয়ার সুযোগ দেননি। শুরুতেই 2টো উইকেট বাংলাদেশ পেয়ে গিয়েছিল। তবে শাই হোপ যখন থেকে নেমেছেন তখন থেকেই ওয়েস্ট ইন্ডিজ আসলে একটা ভালো রান চেজের দিকে এগিয়ে যাচ্ছিল। খুব ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন শাই হোপ। 4 নম্বরে ব্যাট করতে নেমে 86 রান করে তিনি যখন আউট হয়ে যান, সেই সময় ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো একটা অবস্থায় ছিল, কিন্তু তারপরও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট অফ রান তাদের প্রয়োজন ছিল। 100-রও বেশি রান তাদের তখনও প্রয়োজন ম্যাচটা জিততে হলে। তবে সেই জায়গাটায় আসলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন শারফিন রাদারফোর্ড। তিনি একটা দুর্দান্ত সেঞ্চুরি পেয়ে গেছেন। এর আগের 4টা যে ইনিংস খেলেছেন ওয়ানডে ক্রিকেটে, সেই 4টা ইনিংসে 4টা 50 ছিল, 2টো নট আউট 50 ছিল এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন, সেরকম একটা পরিস্থিতি ছিল। খুব ভালো ফর্মে থেকে শারফিন রাদারফোর্ড ব্যাট করতে নেমেছিলেন এবং এই বাঁহাতি ব্যাটার কনস্ট্রাকটিভ একটা ইনিংস খেলেছেন, শেষ দিকে ডিস্ট্রাকটিভ হয়ে গেছেন। অর্থাৎ 81 বল থেকে 113 রান করে তিনি যখন আউট হন ততক্ষণে আসলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। বোলারদেরকে নিয়ে বলা যেতে পারে হ্যাঁ, তারা চেষ্টার কমতি করেননি, তবে উইকেটে খুব একটা টার্ন ছিল না, সে কারণে রিশাদ কিংবা মেহেদী হাসান মিরাজ খুব একটা এফেক্টিভ হতে পারেননি। এবং বাংলাদেশের এই টপ 5 বোলার যদি বলি, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, তাদেরকে ছাড়াও কিন্তু বেশ কিছু স্পিনিং অপশনস বাংলাদেশের ছিল। অন্তত পেস বোলিং অপশনও ছিল, স্লো পেস বোলিং অপশন সৌম্য সরকারের সেটাও ছিল। সৌম্য, আফিফ, মাহমুদুল্লাহ, তাদের মধ্যে কাউকে না কাউকে হয়তো মাঝখানের ওভারগুলোতে ব্যবহার করার চেষ্টা করতে পারতেন ক্যাপ্টেন মিরাজ, সেটা তিনি করেননি। পরবর্তীতে যখন আসলে ম্যাচটা প্রায় শেষ, সেই সময়টা তিনি সৌম্য সরকারকে নিয়ে আসলেন। একটা ওভারে সৌম্য 3 রান দিয়েছেন। তারপর মেহেদী মিরাজ ভাবলেন যে না, সৌম্যকে আরো একটা ওভার দেওয়া যায় এবং সেই ওভারটাই বোধ করি বাংলাদেশের জন্য একেবারে কাল হয়ে দাঁড়িয়েছিল। তো সেই একই একটা ওভারের মধ্যেই 18-19 রান সৌম্য দিয়ে ফেলেছিলেন এবং সেইখানেই ম্যাচটা বাংলাদেশ আসলে হেরে যায়। তো শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই 14 বল হাতে রেখে এবং 4 উইকেট হাতে রেখে, দুঃখিত, 5 উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নেয়। প্রথম ম্যাচটা জিতে তারা অলরেডি এই সিরিজ একটা ভালো অবস্থায় আছে এবং বাংলাদেশের যে উইনিং স্ট্রিক ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, টানা 11টা ওয়ানডে বাংলাদেশ জিতে এই সিরিজটা খেলতে এসেছিল, সেই টানা স্ট্রিকটা, জয়ের স্ট্রিকটা, সেটা কিন্তু ভেঙে গেছে সেন্ট কিটসে। পরবর্তী ম্যাচও সেন্ট কিটসে হবে 12 তারিখে। শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য, আশা করি তারা কামব্যাক করতে পারবে এবং কিছু জায়গায় যেখানে আরো একটু অ্যাগ্রেসিভ হওয়া প্রয়োজন, মেবি আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া প্রয়োজন, সেই জায়গাটায় প্রোঅ্যাক্টিভ হবে
বিশেষ করে ব্যাটারদের কথা বলতে হবে। মিডল ওভার্স, লেট মিডল ওভার্সে, ডেথ ওভার্সে যে বাংলাদেশের ব্যাটিংটা খুব একটা ভালো হয় না, সেখানে উন্নতির জায়গা আছে। এবং সেই সাথে মেহেদী মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন তার প্রথম ম্যাচটা তিনি একটা ভালো অবস্থা থেকে আসলে হেরে গেছেন। সুতরাং এটা তার জন্য একটা লার্নিং কার্ভ হবে। পরবর্তী 2 ম্যাচে আশা করি সেই ভুলগুলো তিনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন। যে জিনিসগুলো তিনি হয়তো প্ল্যান করেছেন সেটা এক্সিকিউট করতে পারেননি। দ্বিতীয়, তৃতীয় ম্যাচে আশা করি বাংলাদেশ সেখান থেকে একটা ভালো রেজাল্ট বের করে আনতে পারবে। এবং বাংলাদেশের যুব ক্রিকেট দল যেখানে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে গিয়ে পরপর ২ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো। একটা আশা সঞ্চারিত হচ্ছিল যে আসলে দিনটা বাংলাদেশের হতে পারে। সকালবেলা যুবারা জিতেছেন, বাংলাদেশ যদি জিততে পারতো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেটা একটা ভালো ব্যাপার হতো। বাংলাদেশ উইমেন্স টিমও আসলে আয়ারল্যান্ডের কাছে পরদিন সকালে হেরে গেছে। সুতরাং শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু ভালো হয়নি বাংলাদেশের জন্য, অন্তত গতকালের দিনটা যদি বলি। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন। সামনে অনেক অনেক খেলা, এনসিএল আছে, এনসিএল এ যাচ্ছি কমেন্ট্রি করার জন্য, দোয়া রাখবেন আমার জন্য। এবং অলস্পোর্ট এবিপির সঙ্গে সবসময় থাকবেন। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।